আচ্ছা, তো আজকে ক্লাস শুরু করছি। আমরা গতদিন একটা ক্লাসে দেখছিলাম যে আমাদের এখানে এই যে টপ আর বটম 10% যে বিষয়টা ছিল, এই পার্সেন্টেন্সে প্রবলেম দেখাচ্ছিল। এই পার্সেন্টেন্সের কাজটা হলো, আমাদের এইখানে যে পার্সেন্টেন্স আছে এইটার সাম, আমি যদি এটা সাম করি, এটা হলো 852%। 852%, তো এই যে 852%, এই এইটার ইয়াটা যেটা পড়বে আপনার, এখানে যদি আমি তার 10% ধরি, তাহলে 108%টা ওই 10%-এর মধ্যে পড়ে, মানে টপ উপর থেকে 108%টা তার 10%-এর মধ্যে পড়ে। তো এইটা হলো 852%-এর 10%। তো এখানে যদি আমি 40% দিই, তাহলে আমার এই 100, তারপরে 99, তারপরে 108, এটা হলো তার 40%-এর মধ্যে পড়ছে বিধায় এটা রেড কালার হয়ে যাচ্ছে। আমি যে কালার দিই না কেন, কালারটা তো আপনারা জানেন, এটা নিয়ে আসলে কথা বলার কিছু নাই। তো প্রথম থেকে আমি এই টপে যদি আমি কাজ করি, তাহলে ও উপর থেকে নিচ পর্যন্ত নিবে। তো আমরা একটু ম্যানুয়ালি ক্যালকুলেশন করে দেখি। এটা যেহেতু 40%-এ এটা আসতেছে, তো এই তিনটার যদি টোটালটা ধরি, তাহলে 307%। 307, আমি যদি এখানে 307 দিই, 307, তো আচ্ছা 307 না, আমি এইটার এইটার 40% ধরবো, গুণ 40%। আচ্ছা, 341। তো 341-এর মধ্যে, মানে যদি একটার সাথে এই উপর থেকে যেগুলো আছে, এইগুলোর সাথে একটার সাথে একটা যোগ করে যদি 341-এর নিচেই থাকে, তাহলে সেটা কালার হয়ে যাবে। তো আমি যদি এইটাকে দেখি 307, এবার এই দিক থেকে 99-এর পরে 97 আসতেছে। তো আমি যদি 97-এর উপরে একটা ক্লিক করি, তাহলে দেখেন 404 হয়ে যাচ্ছে। তার মানে আমার 341টা ক্রস করে যাচ্ছে, যে কারণে ওইটা কালারে নিচ্ছে না। তো এই সেম ভাবে যদি আমি এটাকে টপ 10-এ যদি আমি 50% করে দিই, তাহলে দেখেন 97টা ওটা কালারে নিয়ে নিছে। তো এইটা হলো আমাদের সাম, এই টোটাল সামের উপরে আমাদের টপ থেকে কালার হবে। আচ্ছা, আমি রুলসটা ক্লিয়ার করে দিই। সেম ভাবেই আমরা যদি বাটম টু, রাইট ভাই, হ্যাঁ জি জি, এই যে 341টা কিভাবে পেলেন একটু আবার একটু রিক্যাপ করলে ভালো হয়। 341টা, এই হ্যাঁ হ্যাঁ, আমার এই ওই টপ যে টপ যে তিনটা নিছিল, এই যে 108, 100, তারপরে 99, এই যে এখানে হ্যাঁ, সামটা দেখাচ্ছে নিচেই, দেখছেন? আচ্ছা 307। তো এইভাবে আর কি। তো এই 341টা দেখতে চাইছেন আপনি, তাই তো? পার্সেন্টেজটা যে এইটার মধ্যে এটা কত পার্সেন্ট আসবে, আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারিনি। আচ্ছা, এইটা হলো, আপনি যদি কোনোটাকে পার্সেন্ট করতে চান, আমি 100 দিয়ে বুঝাই। আমি এই দুইটা সেল করে দিই। 100 রে দিয়ে বুঝাই। আমি 100% রে যদি 60% করতে চাই, মানে 100 রে যদি 60% করতে চাই, তো সেটা কিভাবে করা সম্ভব? তো আহ, সমান দিয়ে আমি ওইটার উপর সিলেক্ট করে দিব, তারপরে গুণ, গুণ দেওয়ার পরে 60%, ঠিক আছে? গুণ দিলাম 60%, আমি চাচ্ছি এটা 60%। তো এন্টার দেওয়ার পরে দেখেন আমার এখানে 60% চলে এসেছে। আমি যদি এখানে আহ, এটা দিই, তাহলে দেখেন এই 860% হলো 480। আমি যদি এখানে 80% দিয়ে দিই, তো 800-80% আসবে আমার 640। তো এইটাই আর কি। পার্সেন্টেজ দেখতে গেলে আমাকে এইভাবে দেখতে হবে। আমি যদি এই 800-কে যদি একটু বাড়াই দিতে চাই, যেমন 150% দিতে চাই, 800-কে আমি 150% করবো, তার মানে 50% বাড়াবো, দেখেন 1200%। তো এইভাবে করা যায়, এটা এটা খুবই সহজ। জাস্ট আপনারা ফর্মুলাগুলো মাথায় নিলে নিজেরাই করে নিতে পারবেন। আর সেম ভাবে এখানে বিলোর ক্ষেত্রে ওই একই, আমার নিচ থেকে ধরবে। আমি যদি নিচ থেকে 30% দিই,
তাহলে দেখেন এই যে ৮০ এবং ৯৭ ওর 30% মধ্যে পড়ছে। তো আমি দেখি 30% কত আসে, গুণ 30%, এখানে 256, তাহলে আমি দুটাকে দেখি 167, তাহলে এর সর্বনিম্ন আর কোনটা আছে, 90 আছে, তাহলে আমি 90টাকে একটু ক্লিক করি। 90টাকে দেখেন 257 আসতেছে, এখানে 257, আর এখানে কিন্তু 256, যে কারণে ওই 1%-এর কারণে আর একটা কালার হয়নি। আমি যদি এখানে 28% দিই, তো এখানে না, সরি, আমি ভিতরে বিলোতে যে যদি আমি এখানে আমি 30%, আমি 28% যদি দিই, আচ্ছা একটা মিনিট, সরি, আসলে আমার একটা ফোন আসছে, আমার ইমার্জেন্সি একটু রিসিভ করতে হবে। আচ্ছা, তো যাক, এটা আমরা দেখলাম আর কি, এটার কাজ আমরা কতদিন দেখছিলাম না, আমি এটা ক্লিয়ার করে দিলাম। তো আমি এখানে আর একটু নিউ রুলসটা ক্লিয়ার করে দিই। আচ্ছা, আজকে এরপরে আমাদের এই যে অ্যাবোভ এভারেজ তারপরে বিলো এভারেজ যেটা আছে, তো এইটার কাজ দেখো, অ্যাবোভ এভারেজের কাজটা কি। তো এখানে মানে এভারেজ বলতে আমার এখানে যেমন বোঝাচ্ছে, আমি এগুলো একটু ইয়েলো কালার করে দিই। এখানে এভারেজটা আমার আসতেছে 95, আমার এই এখানকার এভারেজ আসতেছে 95। আমি যদি এখানে এভারেজের সূত্রটা করে দিই, 170, না এটা আসবে না, এভারেজ, তো এই যে 95, এই সেলটা দেখলে বুঝতে পারবেন 95, এখান এই যেগুলো আছে এইগুলোর এভারেজটা 95। তো এই 95 এর উপরে যেগুলো আছে সেগুলো কালার হয়ে গেছে, এটা হলো অ্যাবভ এভারেজ কাজ। তো এখানে যদি আমি দেখি বিলো এভারেজ, বিলো এভারেজটা আমি রেড কালারে রাখি, বিলো এভারেজটা আমি ওকে দিয়ে দিলাম, তার মানে ওই 95 এর নিচে যারা আছে, যেগুলো আছে সেগুলো রেড কালার হয়ে গেছে। তো এটাও খুবই ইজি। আপনারা যেহেতু এই টপিকগুলোর মধ্যে কয়েকদিন আছেন, খুব বেশি হয়তো বুঝতে অসুবিধা হবে না। আমি আজকে একটু এই টপিকগুলো একটু দ্রুত শেষ করব, কারণ আজকে ক্লাসটা অনেক লং, মানে অনেকগুলা টপিক আছে, তো চেষ্টা করব টাইমলি শেষ করে দেওয়ার জন্য, আর একটু লং হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এরপরে আমাদের এই যে ডাটা বার যেটা আমরা দেখছিলাম, এই ডাটা বারটার কাজটা হলো, এই যে বিভিন্ন কালার দেওয়া আছে, আমি একটা কালার ইউজ করে দেখাই। এই যে কালারের উপর যদি আমি কার্সার রাখি, দেখেন ওই 108% যেটা, ওই পার্সেন্টে আমার অনেকটা ইয়া দেখাচ্ছে, মানে ফুল ফরম্যাটটা ফিল আপ দেখাচ্ছে। তারপরে 100% যেটা আছে তার থেকে একটু কম আছে, মানে এইটা দিয়ে আপনার ওই একটা ইয়া বা চার্ট রিলেটেড বলা যায় আর কি, মানে ওই এক ধরনের চার্ট বোঝা যায় সেলের মধ্যে এই কালারটা দিয়ে। এই কালার গুলোর কাজ হলো এইটাই, যে একই কালার, কিন্তু ওই চার্টটা একটু কম বেশি দেখাচ্ছে, যেগুলোর অ্যাচিভমেন্ট অনেক কম সেগুলো কম দেখাচ্ছে, যেগুলো অ্যাচিভমেন্ট বেশি সেগুলো বেশি দেখাচ্ছে। তো এইগুলার কাজ হলো এইটাই। তো আর এই কালার সেল, এইটার কাজ হলো গাঢ় থেকে ইয়া করা, মানে অল্প কালার থেকে বেশি গাঢ় কালারে যাওয়া। দেখেন ওই 80%, মানে আমার বিলো অ্যাচিভমেন্ট যেটা 80%, ওটা কিন্তু রেড কালার দেখাইছে, আর 108% আমার সর্বোচ্চ অ্যাচিভমেন্ট, যে কারণে ওটা সবুজ কালার দেখাইছে। এটার কাজ হলো এটা। তো এই সেম সেম রিলেটেড, এদের কাজে এটা এটা যদি দেখি, দেখেন আমাদের 80% রেড, ওইটা সবুজ, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো কালার কম্বিনেশনে ও ধরে নিছে। এটা হলো এই যে সবুজ কালার, শুধু সাদা আছে, এটা এটা দেখেন, এটা দেখলে বোঝা যাচ্ছে 80% কোনো কালারই নাই। তারপর আস্তে 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 কালারটা ডিপ হয়েছে, যত পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট ততটা ডিপ হয়েছে। তো এটা দিয়ে আসলে খুব বেশি কাজ করা লাগে না। তো এই সবগুলোর কাজ একই রিলেটেড, আমাদের অ্যাসাইনমেন্ট বা ক্যালকুলেশনের ক্ষেত্রে এটা ভালো বোঝা যায়। এইটা এগুলার কাজ হলো, এই চার্ট গুলা যদি আমরা ব্যবহার করি, তো আমাদের যেমন আছে যে অ্যাসাইনমেন্টটা গ্রোতে যাচ্ছে নাকি ডি গ্রোতে যাচ্ছে সেটা দেখার জন্য। এটা হলো মান্থলি একটা হিসাব করলে হয়, যে একই ব্যক্তি, মনে করেন যে এই একই ব্যক্তি মিজানুর রহমান, আহ, আমি একে দিয়ে বুঝাই, যে মান্থ, আচ্ছা এখানে যদি মান্থটা ধরি, মনে করেন 2021 সালে সেপ্টেম্বর পর্যন্ত এর অ্যাচিভমেন্টটা করছে। তো সেই হিসাবে এটাতে গ্রোথ ছিল, এটাতে মোটামুটি ভালো ছিল, এগুলাতে খারাপ ছিল। এর একটা, এইটা দেখলে মোটামুটি একটু বুঝতে পারতেছি যে কোনটা কি অবস্থায় ছিল, মানে এক নজরে আমার চোখটা ভালো বুঝাইতে পারতেছে। তো সেম ভাবে সবগুলার কাজই একই,
এই সবগুলোর কাজ একই, বিভিন্ন কালার, বিভিন্ন ইঙ্গিতে বোঝানো হয়েছে। এই যে বিভিন্ন ইঙ্গিতে বোঝানো হয়েছে, এটা যেমন আছে ক্রস আছে, এই যে ফ্ল্যাগ দিয়ে বোঝানো হয়েছে, এই যে এগুলা দিয়ে বোঝানো হয়েছে, তারপরে এই যে নেটওয়ার্ক, এইগুলা স্টার দিয়ে বোঝানো হয়েছে। তো এইগুলার কাজ একই। তো আপনারা নিজেরাই এগুলা বুঝতে পারবেন যখন কাজ করবেন, নিজেরাই এটা ব্যবহার করলে বুঝতে পারবেন। আচ্ছা, তো কন্ডিশনাল। নাহিদ ভাই, আমি ওদের কিছু মিস করেছি, সেটা হলো যে এই যে এই 27% এটা কিভাবে কি, এটা আমি আসলে মিস করছি বোধহয় আহ, আমি। আহ, ভাই আজকের ক্লাসটা একটু লং, বুঝছেন? আমি আপনার এই সেম জিনিসটা আমি লাস্টের দিকে, যদি টাইম পাই আমি লাস্টের দিকে বলবো, অথবা আপনাকে ভিডিও থেকে একটু দেখে নিতে হচ্ছে। যদি আপনি মিস করে, বা আপনি ক্লাসে শুরুতে জয়েন করছিলেন? আজকে জি জি। আজকে না, আজকে 10 মিনিট পরে জয়েন করতে হ্যাঁ, পারছি, তাহলে নেটওয়ার্কের প্রবলেম ছিল। একটু আপনি লাস্টের দিকে আমাকে একবার একটু নক করবেন, হ্যাঁ ভাই? নেটওয়ার্কের প্রবলেম ছিল তো ওই আচ্ছা, জন্য। সমস্যা না, আমি আপনার কোশ্চেনটা নিচ্ছি, কোনো সমস্যা নাই, আমি আপনাকে আরেকবার ইয়া করব। আমি জাস্ট লাস্টের দিকে আপনি একটু আমাকে নক করেন, হ্যাঁ? ওকে ওকে। ওকে। তো এখন আমাদের এখানে যে ডাটাবেসটা আছে, আমরা কতদিন যে ডাটাবেসটা নিয়ে কাজ করছিলাম, তো আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা যে ডাটাবেসটা নিয়ে এখানে কাজ করছিলাম, সেটা এখানে আছে। তো এইটা আমরা আহ, প্রথমে যে কাজটা দেখবো, এটার ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। এই যে এখানে পাবো আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, এই যে এটাই পাবো, এখানে ফাইন্ড, এখানে রিপ্লেস। তো ফাইন্ড এর কাজ কি? অথবা আমরা যদি এখান থেকে কন্ট্রোল এফ দিই, কন্ট্রোল সিটি আর এল প্লাস এফ, এই কন্ট্রোল এফটা যদি দিই, তো আমরা সেটা পেয়ে যাব। আচ্ছা, কন্ট্রোল এফ দিলে আমাদের চলে আসবে এই যে এই চার্টটা, এটা হলো ফাইন্ড, ফাইন্ডের ঘর, এটা হলো রিপ্লেস। তো ফাইন্ড দিয়ে আসলে কি করতে পারি? আহ, আপনি মনে করেন যে একটা কন্ট্যাক্ট নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বারটা আপনি খুঁজে পাচ্ছেন না এই ডাটাবেস থেকে, ডাটাবেস থেকে এই কন্ট্যাক্ট নাম্বারটা আপনি খুঁজে পাচ্ছেন না, তো আপনি কিভাবে পাবেন? সেটা হলো ফাইন্ডে গিয়ে যদি কন্ট্যাক্ট নাম্বারটা টাইপ করেন, যে কন্ট্যাক্ট, মনে করেন আপনি কন্ট্যাক্ট নাম্বারটা টাইপ করছেন এখানে, আমি তো আসলে কপি করে নিয়ে আসলাম। টাইপ করে যদি এখানে এই যে ফাইন্ডে যদি ক্লিক করেন, ফাইন্ড অল, তাহলে ও অটোমেটিক্যালি দেখাই দেবে এই ডাটাটা কোথায় আছে। এই যে ও কার্সারটা কিন্তু ওখানে চলে গেছে, কার্সারটা ওখানে চলে গেছে। তো এই ডাটাবেসটাকে আপনি যদি চান যে কোনো ইয়া করবেন, কালার করবেন, তাহলে এই যে কালারের মধ্যে এসে জাস্ট এটাকে এই রেড কালারের মধ্যে নিয়ে যাইতে পারবেন। তো এই যে ফাইন্ড নেক্সট, আচ্ছা আমি এই কালারটা পরে দেখাচ্ছি, কালারের সিস্টেমটা আসলে রিপ্লেসে, ফাইন্ডে নাই। হ্যাঁ, ফাইন্ডে নাই, রিপ্লেসে আছে। কালারটা আমি দেখাচ্ছি, কালারটা দেখলে বুঝতে পারবেন। তো এই ফাইন্ডের কাজ হলো এটাকে খোঁজা, জাস্ট আপনার যে ডাটাটা আপনি পাচ্ছেন না, এই যে মনে করেন আমি অনেক দূরে আছি, এই যে অনেক দূরে আছি, আমি যদি এই ফাইন্ডের উপরে ক্লিক করি এখানে, এই যে ফাইন্ড অল যদি ক্লিক করি, তাহলে ওই ডাটা মিটটা, সরি, আচ্ছা প্রথম থেকে নিয়ে বলো। আচ্ছা, একটা মিনিট, একটা মিনিট, জাস্ট আমার, আচ্ছা ফাইলটা না নেওয়ার কারণ কি? ফাইলে মনে হয় কোনো প্রবলেম হয়েছে। আচ্ছা এখন দেখি। আচ্ছা, আমরা যে ডাটাটাই কম্পাইল করেছিলাম সেটা সেটা কপি করি, সেম ভাবে আমি যেটা দেখাচ্ছিলাম। তো এই যে আমি মনে করেন যে এই শীটটা অনেক নিচে নেমে আসছি, তো আমি এখানে কন্ট্যাক্ট নাম্বারটা টাইপ করলাম, এখন যদি আমি ফাইন্ড অলে ক্লিক করি, তাহলে ওটা অটোমেটিক্যালি চলে যাবে। মানে এই নাম্বারটা যদি আপনার 5 জায়গায় থাকে, এরকম 5 জায়গায় থাকে, মনে করেন যে 5টা জায়গায় আছে এইভাবে। তো আমি যদি এই ফাইন্ড অলে ক্লিক করি, দেখেন আমার কয় জায়গায় আছে দেখা যাচ্ছে এখানে, 4 জায়গায়,
4 জায়গায় আছে। তো এখানে এই যে 4 সেলস ফাউন্ড, মানে 4টা জায়গায় এই নাম্বারটাকে পাইছে। তো এই কালারটা হয়ে যাওয়ার কারণ হলো আমার ডুপ্লিকেট দেওয়া ছিল রুলসে, যে কারণে কালারটা হয়েছে। আমি কালারটা মুছে দিই, কালারটা মুছে দিলাম। আচ্ছা, এখন আমার কার্সারের দিকে একটু লক্ষ্য করবেন, এই কার্সারটা এখানে আছে, কার্সারটা এখানে রাখছি আমি। তো এই কার্সারটা যদি আমি এখানে ফাইন্ড অলে ক্লিক করি, প্রথমটাতে চলে গেল, প্রথমটাতে। আবার যদি ফাইন্ড নেক্সটে ক্লিক করি তাহলে দ্বিতীয়টাতে চলে গেল, তারপর নেক্সটে ক্লিক করলে তৃতীয়টা, নেক্সটে ক্লিক করলে চতুর্থটা। এবার এবার ফাইন্ড নেক্সট করলে আমার ওই ইয়াটা কার্সারটা অটোমেটিক্যালি চলে যাবে পরবর্তীটাতে। তো আর এখানে সেল নাম্বারটা দেখাই দিচ্ছে, যে যেমন B2, B3, ডলার চিহ্ন দেখাচ্ছে, যেন ফিক্স দেখাচ্ছে এখানে। তো B2, তারপরে B10, তারপরে B50, B15, তারপরে B18। তো এইভাবে এটা ফাইন্ডের কাজ হলো জাস্ট আপনার যে ডাটাটা আপনি যদি একটা শিটে খুঁজে না পান, দেন সেই ক্ষেত্রে ফাইন্ডটা ব্যবহার করে খুব সহজে খুঁজে বের করতে পারবেন। আর রিপ্লেসের যে কাজটা, এখানে যে আমরা ডাটাবেসটা দেখতেছি, মনে করেন যে এই যে ভ্যাকেন্ট লেখাটা, মনে করেন যে আমার ভ্যাকেন্ট লেখাটার স্পেলিংটা ভুল আছে। এই যে ভ্যাকেন্ট, মনে করেন যে ভুল আছে, যদিও এখানে সঠিক আছে, মনে করেন যে এটা ভুল আছে। তাহলে আমি এই ভ্যাকেন্ট লেখাটাকে ইয়া করে চাচ্ছি, কারেক্ট করতে চাচ্ছি, কিন্তু আমার তো আসলে অনেক অনেক জায়গাতে ভ্যাকেন্ট লেখাটা আছে, অনেক জায়গাতে আমাতে এক একটা করে তো ভিতরে যে কারেক্ট করা সম্ভব না, অথবা একটা কারেক্ট করে কপি পেস্ট করে করে যাওয়া অনেক সময়ের কাজ, কিন্তু অনেক বড় ডাটাবেস থেকে অনেক সময়ের কাজ। তো এই ক্ষেত্রে করতে পারি কি, আমরা ওইটাকে সিলেক্ট করে রেখে এই যে কন্ট্রোল এফ দেওয়ার পরে রিপ্লেসে চলে যাব। তো এখানে আমাদের দেওয়া আছে BACENT, মানে আমাদের ফরম্যাটে দেওয়া আছে এটা। এটা তো অ্যাকচুয়াল স্পেলিংটা গুড, বাট আমাকে মনে করেন যে স্পেলিংটা সঠিক করা লাগবে, মনে করেন যে স্পেলিং এটা ভুল আছে। তো VACENTT দিলাম, মনে করেন এইটাই রাইট স্পেলিং, তো আমার এইটাই লাগবে। তো আমি যদি এখানে রিপ্লেস অল এ ক্লিক করি, রিপ্লেস অল, তাহলে আমার অটোমেটিক্যালি এই যে ভ্যাকেন্ট লেখাগুলো আছে রিপ্লেস হয়ে যাবে। রিপ্লেস হয়ে এই যে BACEN হয়ে যাবে। দেখেন এটা কিভাবে কাজ করে। রিপ্লেস অলে দিলাম, তো এখানে আমার দেখাচ্ছে অল ডান, উই মেড 12 রিপ্লেসড, তো রিপ্লেসমেন্ট। তো আমি এখন যদি ওকে দিয়ে দিই, তাহলে এখন দেখেন ভ্যাকেন্ট যে লেখাটা আছে সব ডাবল টি হয়ে গেছে। এই যে ভ্যাকেন্ট 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 ভ্যাকেন্ট, যেগুলো লেখা সব ডাবল টি হয়ে গেছে। তো এখন মনে করেন যে এই ভ্যাকেন্ট লেখা এখন তো এটা রং, এটা তো আসলে সঠিক না। তো আমি সঠিকটা লিখতে চাচ্ছি, তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে ভ্যাকেন্ট অ্যাকচুয়াল লেখাটা দিলাম ভ্যাকেন্ট। আচ্ছা, ভ্যাকেন্টটা লেখার পাশাপাশি আমি চাচ্ছি যে ভ্যাকেন্টটা একটু কালার হয়ে যাবে, যে কালারটা আমি তখন দেখাইতে চাইছিলাম। তো এই যে আমি রিপ্লেসে কালার করব, তো আমি রিপ্লেসের এর মাঝে এখানে যে ফরম্যাটটা আছে, ফরম্যাটে ক্লিক করে আমি ফিলে চলে যাব। ফিলের সময় কালার থাকে, তো এখানে রেড কালার করে দিব এবং ওকে দিয়ে দিব। এখন যদি আমি রিপ্লেস অলে ক্লিক করি, রিপ্লেস অল, তাহলে ওইটা 12টা রিপ্লেস হয়ে যাবে উইথ কালার। তো দেখেন অটোমেটিক্যালি এই কালারটা নিয়ে নিল রেড কালার, এবং ওইটা BACEN থেকে BACENT হয়ে গেল। ফাইন্ড অ্যান্ড রিপ্লেসটা আমাদের মূলত এই কাজেই লাগে। তো যে কোনো ডাটা যদি আমাদের ভুল থাকে, তো আমরা সেটা ওই একবারেই করতে পারবো, এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের মাধ্যম দিয়ে একবারে সেটাকে রিপ্লেস করে নিতে পারবো। আচ্ছা, এখন মোবাইল নাম্বারের ক্ষেত্রে আমরা এটা কিভাবে ব্যবহার করতে পারি আমি একটু দেখাই। আচ্ছা, আমি একটা ফরম্যাট দিয়ে আমি একটা ডাটা করি, জাস্ট এটা আপনাদের বুঝতে হবে না, এটা অ্যাডভান্সের ইয়া তো। আচ্ছা, এখন মনে হয় বুঝতে পারছেন।
আচ্ছা, এখন বুঝতে পারছেন যে আমি সব কয়টা ইয়ার উপরে মোবাইল নাম্বারের শুরুতে এখানে +88 নিয়ে চলে আসছি, +88। তো একটা সময়ের জন্য আমি এখানে রিপ্লেস করবো না, এখানেই করব। এখানে সূত্রটা আমি উঠাই দিই একটু, সূত্রটা উঠাই দিলাম। আমি এখানে মনে করেন যে রিপ্লেস করতে চাচ্ছি যে আমার ওই যে 880 যেটা আছে, 880 আমাদের কান্ট্রি কোড, এটা আমি উঠাই দিব এখান থেকে, একদমই উঠাই দিব। আমি রাখবো না, 880টা আমি রাখবো না টোটালি। তো আমি এখানে রিপ্লেসে গিয়ে এটা এই যে ফাইন্ডে গিয়ে লিখবো 880, মানে আমি 880 রে রিপ্লেস করতে চাচ্ছি। এবার এই রিপ্লেস উইথ এর এখানে আমি ব্ল্যাঙ্ক রাখবো, ব্ল্যাঙ্ক রেখে, তো এখানে আমার ফরম্যাটে তো কালার দেওয়া আছে, তো আমি এখানে নো ফিল করে দেবো, নো কালার, কালারটা উঠাই দিলাম। আর ফরম্যাটিং এ হ্যাঁ, ফরম্যাটটা ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এখন আমি যদি রিপ্লেস করি, তাহলে যে রিপ্লেস অলে যদি ক্লিক করি, দেখেন অটোমেটিক্যালি 880টা উঠে যাবে। এখন দেখেন কোনো মোবাইল নাম্বারের শুরুতে 880 নাই। এখন এই যে আমাদের নর্মাল নাম্বার যেটা থাকে সেটা 1911 যেভাবে আছে আর কি এটা। তো আমি এই খুব সহজেই কিন্তু এটা উঠাই দিতে পারলাম এখান থেকে। তো এটা অ্যাড করার সিস্টেম আছে আলাদা, তো সেটা আসলে অ্যাডভান্সের প্রথম ক্লাসে পাবেন। যেহেতু এটা রিমুভ করলাম, তো আমি অ্যাড করাটা একটু ছোট্টভাবে দেখাই দিই। আমরা যদি অ্যাড করতে চাই, তাহলে এই মোবাইল নাম্বারটা প্রথমে নিব, নিয়ে 880 দিয়ে মোবাইল নাম্বারটা এখানে পেস্ট করে দিব। এখন আমার মোবাইল নাম্বারটা এখানে নিয়ে নিছে, এই যে আমার মোবাইল নাম্বারটা এখানে নিয়ে নিছে। তো আমি যদি, আচ্ছা এটা টেক্সট মোডে করে দিই একটু। আচ্ছা, এখন আমি এই ইয়াগুলা আমি এটাকে সিলেক্ট করে নিলাম, ফার্স্টে সিলেক্ট করে ডাটাতে গিয়ে আমি ফ্ল্যাশ ফিলে একটা ক্লিক করলাম। তার মানে আমি চাচ্ছি যে প্রতি এর সামনে যেরকম 880 যুক্ত করছি, আমি সবগুলোর সামনে 880 যুক্ত করে নিব। ফ্ল্যাশ ফিলে ক্লিক করলে দেখেন প্রতিটা মোবাইল নাম্বারের শুরুতে 880 যুক্ত হয়ে গেছে অটোমেটিক্যালি, প্রতিটা মোবাইল নাম্বার। এখন আমি যদি চাইতাম আমি +880 করব, +880, তাহলে সবগুলো দেখেন অটোমেটিক্যালি +880 হয়ে গেছে, সবগুলো অটোমেটিক্যালি হয়ে গেছে। আমার কোনো সূত্র করা লাগে নাই, দেখেন কোনো ভিতরে কোনো ফর্মুলাই নাই, কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেছে সেটা। তো এই ফ্ল্যাশ ফিলের কাজ অনেক বেশি। প্রথম দিন অ্যাডভান্সের, আগামীকালকে ফ্ল্যাশ ফিল নিয়ে হয়তো কাজ দেখবেন, হয়তো না, শিওর কাজ দেখবেন, এটা আরো বিস্তারিত তখন বুঝবেন। এখন এটা নিয়ে দেখাবো না কোনো কাজ। তো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এর কাজ আশা করি বুঝতে পারছেন সবাই। আর যদিও না বুঝতে পারেন তাহলে একটু বলেন, আমি দেখাই দিব, যদি কেউ না বুঝে থাকেন। হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া, ধন্যবাদ। ওকে, এটা ওই যে কোনটা কি লিখলেন, ওটা কোনটা ওটা ওটা একটু দেখেন। কোনটা ভাই আরেকবার? কন্টানেন্ট নাকি একটা সূত্র দিলেন যে ওটা? ভাই ওইটা তো অ্যাডভান্স ফর্মুলা, এখন তো ওটা দেখলে আসলে ক্লিয়ার করতে পারবেন না, বুঝছেন? হ্যাঁ, এখন ওইটা দেখলে ক্লিয়ার করতে পারবেন না। ওই কনক্যাটানেন্ট পর্যন্ত যাইতে গেলে আপনাকে আরো কিছু ফর্মুলা শিখতে হবে, আরো কিছু কোটেশন বা কোড সম্পর্কে জানা লাগবে, তারপরে ওইটা শিখাইলে শিখতে পারবেন, ইজিলি ক্যাচ করতে পারবেন। তো ওই কনক্যাটানেন্টের সূত্রটা আপনারা পাবেন অ্যাডভান্সের 5-6 নম্বর ক্লাসের মধ্যে। না এখানে যে ইউজ করলেন মনে হয়, নাকি ইউজ করলেন না এটা? আমি ইউজ করছি, বাট ওইটা আমি এখন দেখাবো না, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক ওইটা আছে। অ্যাডভান্স ফর্মুলা, তো আমি দেখাবো না, ওইটা দেখাইলে আমাদের টপিকের বাইরে চলে যাচ্ছে আজকে। ওকে ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে না? মানে সিস্টেমেটিক করতে গেলে বুঝতে সুবিধা হবে, সেই জন্য হ্যাঁ হ্যাঁ, সিস্টেমেটিক করতে গেলে রাইট। কারণ আপনাদের তো আমি এখনো সূত্র গুলা খুব কমই দেখাইছি। ফর্মুলা তখনই বুঝতে পারবেন যখন কোড সম্পর্কে আপনাদেরকে একটা ভালো আইডিয়া দিয়ে দিব। আচ্ছা, যাই হোক, এখন আমরা আমাদের, ও আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টুল, সেটা টেক্সট টু কলাম। আমি একটা ডাটাকে ইনসার্ট করে নিলাম এখানে, ইনসার্ট আসলে, আচ্ছা দুইটা করলাম। আমি ইনসার্ট করে নিয়ে আমি জাস্ট টেক্সট টু কলামের কি কাজ এটা একটু ফার্স্টে দেখাবো। আমি প্রথমে এই যে ডাটাগুলো আছে আমার, এই ডাটাগুলার মাঝে একটা করে স্পেস আছে, প্রতিটা নামের মাঝে একটা করে স্পেস আছে। তো এখানে আমি একটা কেটে দিয়ে বুঝাইতে সুবিধা হবে, সেজন্য কাটবো। আচ্ছা,
প্রতিটা নাম হলো দুই ইয়াতে, দুইটা সেন্টেন্সে। আচ্ছা যাই হোক, এখন আমরা যদি ইয়া করি আবার টেক্সট টু কলামে যাই, তাহলে ডাটাতে চলে যাইতে হবে। যাওয়ার পরে টেক্সট টু কলামে যাব। এখানে টেক্সট টু কলামের কি কাজ? টেক্সট টু কলামের কাজ আপনার এই যে মুস্তাফিজুর রহমান যেটা আছে, আহ, এইটাকে, আচ্ছা আমি আরেকটু ভালো করে বোঝানোর জন্য এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, আমাদের অনেক সময় ফার্স্ট নেম লাস্ট নেমটা আলাদা করা লাগতে পারে। অনেক ক্ষেত্রে যারা বেশিরভাগ ফ্রিল্যান্সিং করা হয় তাদের ক্ষেত্রে লাগে এটা। আমি ফ্রিল্যান্সিং করি, তো আমি গতকালকে ডাটা করছি। সরি না, এটাতে পাবেন না। লাস্টে কোন ডাটাটা করলাম? আচ্ছা এইটা দেখাই, লাস্টে এই ডাটা, এটার মধ্যে আশা করি পাওয়া যাবে। এই যে কন্ট্যাক্ট ফার্স্ট নেম, কন্ট্যাক্ট লাস্ট নেম, আমি কিছু এই যে কোম্পানির কিছু এমপ্লয়ের ইমেল আইডি বায়ারকে প্রোভাইড করছি। ইমেল আইডি না, শুধু আমি পুরো ডাটাবেসটা প্রোভাইড করছি। তো উনি শুধু কোম্পানির নাম অ্যাড্রেসগুলো দিয়ে দিছিল। তো এখানে যেমন আমার কিন্তু এই যে ফার্স্ট নেম আর লাস্ট নেমটা আলাদা করে দেওয়া লাগছে। তো আমি করছি কি, আমি একটা ফাইল এই যে একটা শিটে কম্পাইল করছি, এগুলাকে কম্পাইল করে আমি ওই একটা এই ইয়ার মাধ্যম দিয়ে, সরি এই টেক্সট টু কলামের মাধ্যম দিয়ে 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে আমি ওইটাকে আলাদা আলাদা করে নিছি, ফার্স্ট নেম লাস্ট নেমটাকে আলাদা করে নিছি। তো সেটা কিভাবে, মানে এই যে আমার অনেক সময়ের কাজ যেটা, সেটা কিন্তু আমি 30 সেকেন্ডের মধ্যে করে নিলাম। আর আমি যদি ওখানে ম্যানুয়ালি করতে পারতাম, তাহলে আমার হয়তো আরো 10 মিনিট বা 20 মিনিট সময় বেশি ব্যয় হতো। তো এক একটা বায়ার ডাটাবেস চাই অনেক, প্রায় 1000 2000 3000 4000 5000 পর্যন্ত ডাটাবেস চাই। তো ও যখন করবেন তখন অনেক সময় লাগবে, 1 ঘন্টা 2 ঘন্টা ব্যয় হয়ে যাবে। তো 1-2 ঘন্টার কাজটা আমরা কিভাবে 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে করতে পারি? তো আমি ফার্স্টে আমি যে ডাটাগুলোকে আলাদা করতে চাচ্ছি সেটাকে সিলেক্ট করে নিব। প্রথম কাজ আমাকে সিলেক্ট করা। সেকেন্ড আমি ডাটাতে গিয়ে টেক্সট টু কলামে চলে যাব। তো আমি কিভাবে এখানে আলাদা করতে চাচ্ছি, এখানে ডিলিমিট একটা অপশন আছে। এই যে ডিলিমিটে আমি নেক্সট করব। এখানে নেক্সট করার পরে আমাকে এখানে অপশন দিচ্ছে যে আমি কোনটা, কোনো সেমিক্লোন, কমা, স্পেস না আদার। তো আমি চাচ্ছি কি, আমি স্পেস গুলাকে আলাদা করব। যেমন মুস্তাফিজুর রহমানের মাঝে একটা স্পেস আছে, তাহেরুল ইসলামের মাঝে একটা স্পেস আছে। তো স্পেস থাকলে সেটা আলাদা হয়ে যাবে। তো এখানে আমি কমাতে ক্লিক, সরি স্পেসে ক্লিক করে নিলাম। আমার এখানে ইয়াতে ডাটা প্রিভিউতে দেখাচ্ছে যে এরকম হয়ে যাবে, মুস্তাফিজুর রহমান, তাহেরুল, তারপরে ইসলাম, তারপরে কি তাসরিফুল, তারপরে আরিফিন। তো এইভাবে আমি এখানে নেক্সট দেওয়ার পরে আমি এখানে এটা করব কি, ফিনিশ করে দিব, এটাকে ফিনিশ করে দিব, দিয়ে এই যে ওকে। এখন দেখেন আমার দুইটা কিন্তু আলাদা হয়ে গেছে, এখানে দুইটা আলাদা হয়ে গেছে। তো টেক্সট টু কলামের প্রাথমিক কাজ হলো এইটা। আর এইটাকে কিভাবে বিভিন্ন ওয়েতে করা যায়, আমি একটু ব্যাক আসলাম। এখন আমি ফাইন্ড এন্ড রিপ্লেস দিয়ে আহ, আচ্ছা ফাইন্ড এন্ড রিপ্লেস দিয়ে ওটা করা যাবে না, এটা আমাকে একটু অন্য ওয়েতে করতে হবে। সেটা সেম কনক্যাটানেন্ট দিয়েই করে নিতে হবে। আসলে দেখাবো না, তারপর বারবার কনক্যাটানেন্ট আসে যাচ্ছে আপনার কাজ দেখানোর ক্ষেত্রে। আচ্ছা এখন ধরে নেন যে আমাদের ডাটাবেসটা এইভাবে আছে। এই যে একটা স্পেস, স্পেস থাকলে থাকতেও পারে বা নাও থাকতে পারে। আমি স্পেসটা উঠাইনি, ফাইন্ড এন্ড রিপ্লেস দিয়ে আমি এখানে কোনো স্পেস রাখবো না, টেক্সট স্পেস দিলাম আর এখানে আমার স্পেস গুলা উঠে গেল। ব্যাস। এই যে মুস্তাফিজুরের মাঝে যে ইয়াটা আছে, এই ক্লোনটা আছে, তো এইটা আমরা কিভাবে আলাদা করতে পারি? তো এখানে যদিও মনে করেন যে এখানে যে ডিলিমিটের এখানে যে এই যে সেমিক্লোন বা ওই ক্লোনটা দেওয়া নাই। তো এখানে আমরা যখন আমাদের নির্দিষ্ট কিছু থাকবে, যদি স্ল্যাশ থাকে, ডট থাকে, তারপরে কমা তো এখানে দেওয়া আছে, কমাটা আমি এখানে সিলেক্ট করতে পারতেছি, যাই থাকুক না কেন, মানে যে কোনো সিম্বল যদি থাকে তাহলে আপনারা আদারে ক্লিক করবেন। আদারে ক্লিক করার পরে সেই সিম্বলটা এখানে দিয়ে দিবেন। এইটা আমার এখানে এই মাইনাস আছে, মনে করেন সবকিছুর মাঝে একটা মাইনাস আছে। তো আমি এটা করলাম কি, এই মাইনাসটা এখানে দিয়ে দিলাম, তাহলে আমার এই যে ডাটা প্রিভিউতে দেখাচ্ছে যে আমার ওইটা আলাদা হয়ে যাচ্ছে। তো আমি
এখানে করব কি নেক্সট করব, ফিনিশ করে দিব। তো এখানে ওকে করে দিব, জাস্ট আমার এটা আলাদা হয়ে গেল। তো এটা উঠে যে মাঝখান থেকে আলাদা হয়ে গেল। তো টেক্সট টু কলামের এই একটা কাজ। আর আরেকটা কাজ দেখবেন, আচ্ছা যাই হোক, যেটুকু আমি দেখাইছি এটুকু বুঝতে কি কোনো সমস্যা আছে? আমি আসলে আজকে কোশ্চেনটা খুব কম নিচ্ছি। তো আপনার সমস্যা থাকলে কিন্তু আমি অন্য টপিকে যাওয়ার আগে আপনারা বলে দেবেন সাথে সাথে যে আমার সমস্যা আছে, আমি এটা আরেকবার দেখতে চাচ্ছি। আমি না জিজ্ঞাসা করলেও বলবেন। আচ্ছা, আশা করি সমস্যা নাই। তো এটার মেন কাজটা আমি দেখে দিলাম। এরপরে আমরা যদি ফিক্সডে যাই, ফিক্সড, তো এখানে দুইটা অপশন, আমরা ফিক্সডটা দেখবো মোবাইল নাম্বার দিয়ে। এই মোবাইল নাম্বার দিয়ে দেখবো। আমরা এটা ডিলিট করে দিলাম এখান থেকে। মোবাইল নাম্বার দিয়ে আমি একটা ডাটা ফাঁকা করে নিয়েছি একটা, যাতে আমি আলাদা করতে পারি। তো আমি মোবাইল নাম্বারগুলো সিলেক্ট করে নিলাম এখান থেকে। টেক্সট টু কলামে গিয়ে আমি এই যে ফিক্সডে ক্লিক করলাম। ফিক্সডের কাজ হলো, ফিক্সডে ক্লিক করে ফার্স্ট আপনাকে নেক্সট করতে হবে। নেক্সট করার পরে আমি একটা এখান থেকে একটা দাগ, মানে এই দাগটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। আমি ব্যাক যাই, আমি আবার নেক্সট করি। আচ্ছা, আমি কেটে দিই এটা। ক্লিক করলাম, ফিক্সডে গিয়ে নেক্সটে গেলাম। কোনো দাগ এখানে নাই, এখানে কোনো দাগ নাই। আমার মাউসটা এই ফাঁকা জায়গায় রাখলাম, রেখে মাউসের বাম বাটনে একটা ক্লিক করলাম, করে এদিকে টান দিলাম। তার মানে আমার একটা ইয়া চলে আসছে, একটা দাগ চলে আসছে। তো এই দাগটা আমি কি করব, এই দাগটাকে আমি ধরলাম, এই দাগটাকে আমি ধরলাম, ধরে নিয়ে চলে আসলাম এই যে এখানে। আমি এই যে যেমন কোম্পানির গ্রামীণ ফোন কোম্পানির আছে 017, তো বাংলালিংকের কোম্পানির আছে 019। তো আমি এটাকে এই 017 বা 019টা আমি আলাদা করতে চাচ্ছি। তা আমার এই দাগটা এখানে দেওয়ার কারণে আমার এই যে এই প্রথম তিনটা এই থেকে যাবে এই সেলে, আর পরের যে অংশটা আছে এই অংশটা পরের কলামে চলে আসবে। এই কলামে থাকবে প্রথম তিনটা, পরের কলামে বাদ বাকি কটা চলে আসবে। তো লিমিটেড যদি কোনো কিছু থাকে যে আমার এই যে এই ডাটাটা এর মধ্যে করা লাগবে, আমার প্রথম পাঁচটা থাকবে, পরেরটা আলাদা হয়ে যাবে, বা এটার মধ্যে থাকবে, এই কটা আলাদা হয়ে যাবে, আর এই কটা থাকবে। তো আমি যেখানে দিই না কেন সেটা সেভাবে, আমি যদি এই প্রথম পাঁচটাতে দিই, পাঁচটাতে দিয়ে দেখেন নেক্সট করে ফিনিশ করে দিলাম, তো প্রথম পাঁচটা কিন্তু আমার এখানে থেকে যায়। তো বাদ বাকিগুলা আমার ইয়া হয়ে গেছে, এই সাইড চলে গেছে। এটা এই যে না থাকার কারণ, এখানে দুটো ডাবল জিরো ছিল, এই ডাবল জিরোটা এখানে কাউন্ট করে নাই, কেননা এটা হলো আমার ইয়াতে করা নাই, টেক্সটে করা নাই। এখন যদি টেক্সটে করে ডাবল জিরো দিয়ে দিই তাহলে ওটা থেকে যাবে। তো ডাবল জিরো ছিল বিধায় ওটাকে কম দেখাচ্ছে। আমরা একটু ব্যাকে যেয়ে দেখি আমি যেটা বলছি সেটা সঠিক আছে কিনা। আশা করি ওইটাই হবে। এই যে ডাবল জিরো ছিল দেখেন, 0712020570 ছিল। তো ডাবল জিরো থাকার কারণে ওই ওই প্রথম তো জিরো আসলে এক্সেলে কাউন্ট করে না, জেনারেল মোডে যদি থাকে। তো যে কারণে আমার টেক্সট মোডে করে আমি ডাবল জিরোটা দিয়ে নিলাম। তো এই ডিলিমিটে ফিক্সড এর যে কাজটা, এটা আশা করি বুঝতে পারছেন, যে কোনো লিমিটেড কোনো কিছু জায়গাটাকে আলাদা করা, মানে এই পাশ ও পাশ করে দেওয়া, এক কথায়। তো এই যে প্রেজেন্ট ভ্যাকেন্টের ক্ষেত্রে আমি একবার দেখাই। আমি এখানে এতে গিয়ে ফিক্স করে দিলাম নেক্সট। তো আমি একটা নিয়ে আমি এখানে দিয়ে দিলাম, দেখেন প্রথম তিনটা এই যে ফিনিশ, প্রথম তিনটাকে আমি দিলাম, তাহলে এখানে PREVSE আছে, আর SENT ENT। তো এই আলাদা হয়ে গেল, এই ডাটাটা আলাদা হয়ে গেল। তো ফিক্সড কোনো কিছু প্রয়োজন হলে আমরা এইভাবে আলাদা করে নিতে পারবো এখান থেকে। আচ্ছা, আচ্ছা, এই ইয়া কি, এই দুইটা জিনিস কি বুঝতে পারছেন আপনারা? এখানে ডিলিমিট বা ফিক্সড এর কি কাজ আসলে? হ্যালো। জি বুঝতে পারছি, ধন্যবাদ। আচ্ছা, হ্যালো। হ্যাঁ, জি হাসান ভাই প্লিজ। জি আচ্ছা, ওই যে মনে করেন আমি নামগুলাকে আলাদা করব, হ্যাঁ, আমি যদি নামগুলাকে আলাদা করব, এই পরের ঘরে একটা ইনসার্ট করি নাই রু, তখন কি আলাদাভাবে একটা ইনসার্ট তৈরি হবে আচ্ছা, অটোমেটিক্যালি, আপনার নাকি ইয়াটা আগে ইনসার্ট কোশ্চেনটা করতে আমি হবে? একটু ইয়াতে দেখাই, আমি সরাসরি দেখাই এখানে। মনে করেন আমি কোনো ইনসার্ট করি নাই, আমি এখন আলাদা করব, আলাদা ঠিকই হবে, কিন্তু এখানে একটা প্রবলেম হবে। তো আমি যে ডিলিমিটে গিয়ে আমি আদারে দিয়ে এখানে মাইনাস দিলাম, দিয়ে নেক্সট,
ফিনিশ দিলাম। দেখেন আমার মোবাইল নাম্বার যেগুলো আছে এগুলো কিন্তু মুছে গেছে, মুছে যায় ওই ডাটাটা এখানে নিয়ে নিছে। বুঝতে পারছেন? বুঝছি। মানে আমার অরিজিনাল যে ডাটাটা ছিল ওই ডাটাটা অটোমেটিক্যালি এখান থেকে রিমুভ হয়ে গেল। তো আমার যে ওই ডাটাটা প্রয়োজন থাকে, আমার মোবাইল নাম্বারটা যে প্রয়োজন থাকে আমি রাখবো, না থাকলে আমি ওটা একটা ইনসার্ট করে নিব। ঠিক আছে? জি। আর প্রয়োজন থাকলে আমি একটা ইনসার্ট করে নেব, আর যদি প্রয়োজন না থাকে তাহলে আমি ওখানে রেখে দিব। ওকে, গুড কোশ্চেন ছিল এটা। আচ্ছা, তো পরে আমরা আচ্ছা এখন ওফ, বক্তব্য মনে হচ্ছে একটু কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা প্রিন্টে চলে যাব। প্রিন্ট আসলে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আমাদের সবারই লাগে। আসলে এমন কোনো ইয়া নাই যে তার লাগে না প্রিন্টটা। তো প্রিন্টটা কিভাবে কাজ করে, আমরা প্রিন্ট ছোট বড় কিভাবে করব, একটা পেজ ব্রেকআপ করব কিভাবে, পেজটাকে আমরা সাইজ আনবো কিভাবে, অনেক কিছু দেখার আছে এখানে। তো আমি যদি কন্ট্রোল পি দেই, কন্ট্রোল পি পি মানে প্রিন্টের পি, কন্ট্রোল পি দিলে আমার প্রিন্ট অ্যান্ড প্রিভিউতে চলে যাবে। অথবা এই ফাইলে গিয়ে, এই যে প্রিন্টে, ফাইলে গিয়ে এখানে প্রিন্ট, তো এই সেটআপটাই চলে আসবে কন্ট্রোল পি দিলে, সংক্ষেপে কন্ট্রোল পি। তো এখানে প্রথম যে কাজটা, এটা হলো প্রিন্ট, মানে আমি এখানে চাপ দিলে আমার প্রিন্টটা বের হয়ে যাবে। আর এটা যেটা আছে কপিস, মানে আমার কয় কপি প্রিন্ট বের হবে এখান থেকে, এটা এক কপি দেওয়া আছে, ম্যানুয়ালি এক কপি দেওয়া থাকে, আমরা চাইলে এখান থেকে বাড়াইতে পারি অথবা কাস্টমে লিখতে পারি। এখানে 30 কপি আমি প্রিন্ট করতে চাচ্ছি, এই একই জিনিস 30 কপি প্রিন্ট হবে। আচ্ছা, তো এটার কাজ হলো এটাই, আমরা কয় কপি প্রিন্ট করতে চাচ্ছি। আর এটা হলো প্রিন্টার, মানে আমি কোন প্রিন্টারটা আমার সেটআপ দেওয়া আছে আমি সেই প্রিন্টারটা এখান থেকে সিলেক্ট রাখবো। তো আমার যে প্রিন্টার, অনেক সময় আপনারা 3টা প্রিন্টার বা 4টা প্রিন্টার সেটআপ দেওয়া থাকতে পারে, তো আপনার ওই প্রিন্টার মডেলটা সিলেক্ট করে দিলে ওই প্রিন্টারে প্রিন্টটা বের হবে, যে মডেলের প্রিন্টটাই আপনি প্রিন্ট দেবেন সেটা বের হবে এখানে। উম, আচ্ছা, প্রিন্ট প্রপার্টিসে আসলে তেমন কোনো কাজ নাই এখানে, ওই ওইটাই জাস্ট যদি কোনোটা যদি লিখতে এখানে প্রিন্টারের নাম চেঞ্জ করতে চান চেঞ্জ করে নিতে পারবেন ভিতর থেকে, তো ওটা কোনো ইম্পর্টেন্ট কিছু না। আর এটা সব সময় আপনার এই যে প্রিন্ট অ্যাক্টিভ শিটেই থাকবে। তো ওয়ার্কবুক বা প্লে, এই যে প্রিন্ট সিলেকশন, এগুলো দরকার নাই। এটা থাকলে আপনি অটোমেটিক্যালি ওই ম্যানুয়ালি ওগুলো করে নিতে পারবেন। আচ্ছা, এই পেজের বিষয়টা হলো, যদি আমার অনেকগুলো পেজ থাকে, যেমন আমার আমার তো এখানে ডাটা অনেক কম যে কারণে একটা পেজ দেখাচ্ছে। আহ, আমি করি কি, আমি যে কোনো একটা ডাটা এনে একটু বড় করে দিই, তাহলে সেটা বেশি ভালো হবে। পুরোটাই নেই, আমি ডাটাটা টোটালি মুছে দিলাম। আচ্ছা, এখন আমি এখানে যাই, যেটা দেখাচ্ছি আমি কত নাম্বার থেকে কত নাম্বার পেজ প্রিন্ট করব। এখানে 1 থেকে 20টা পেজ আছে, মোট 20টা পেজ আছে। তার মানে একটা পেজ, দুইটা পেজ, এইভাবে 20টা পেজ আছে। তা কতগুলা পেজ আমি প্রিন্ট দিতে চাচ্ছি, তো সেই পেজগুলো আমি এখান থেকে সিলেক্ট করে দিব, যে আমি এখানে যদি আমি চাই প্রথম 10টা পেজ প্রিন্ট করতে, তাহলে এখানে 1 আর এখানে 10, তাহলে আমি 1 নাম্বার থেকে 10 নাম্বার পর্যন্ত পেজ প্রিন্ট করতে চাচ্ছি, তো আমি সেটা এখানে সিলেক্ট করে দিব। আচ্ছা, এখানে এই প্রথম দুইটাতে আসলে তেমন কোনো কাজ নাই। এটাতে আসি, এই যে পোর্টাল আর ল্যান্ডস্কেপ, আমার এটা আছে, এই যে পোর্টালে আছে, আমি যদি ল্যান্ডস্কেপ দিয়ে দিই তো এটা আড়াআড়ি প্রিন্ট হবে, এই যে এইভাবে আড়াআড়ি প্রিন্ট হবে। আর যদি ইয়াতে দেওয়া থাকে, আহ ও এটা কি আছে, পোর্ট্রেট, সরি আমি ইয়াটা ভুল বলছি, পোর্ট্রেট। তো পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ, তো পোর্ট্রেটে যদি আমি দিই, তো পোর্ট্রেট দিলে আমার এটা অ্যাকচুয়ালি আমাদের পেজ যেমন থাকে সেভাবে প্রিন্ট হবে, আর ল্যান্ডস্কেপে দিলে আমার ল্যান্ডস্কেপে প্রিন্ট হবে।
তো মানে আড়াআড়ি প্রিন্ট হবে। আচ্ছা যাই হোক, এটা এই দুটোর কাজ হলো এটা। আর এইখানে আমি পেজটাকে আমাকে সিলেক্ট করে দিতে হবে। আমি কোন পেজে ইয়া করতে চাচ্ছি, মানে এখানে লেটার পেজে আছে, লিগ্যাল আছে, A4, সাধারণত আমাদের A4 এ বেশি হয়। তো আমি A4টা সিলেক্ট করে দিলাম, আমি A4 পেজে প্রিন্ট করতে চাচ্ছি। A4 আর লিগ্যালটা বেশি হয়। তো এখানে আছে A5, A6 যতগুলা আছে। তো এইগুলা আপনি এখান থেকে নিতে পারবেন। যদি কোনোটা না থাকে, এই যে মোর পেজ সাইজে গিয়ে এখান থেকে আপনি পেজ সাইজ টাইজ করে নিতে পারবেন, অথবা এখান থেকে নিতে পারবেন। এই যে এখান থেকে নিতে পারবেন, অনেকগুলো সাইজ এখানে আছে। তো এখান থেকে আপনি কোন পেজে প্রিন্ট করতে যাচ্ছেন, যে পেজের সাইজটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমাদের এই সাধারণত A4 অথবা লিগ্যাল বা এই দুটো সবচেয়ে বেশি ব্যবহার হয়। আর এখানে আমাদের নর্মালি থাকবে, এখানে নো সেটিংসই থাকবে, এটা কোনো চেঞ্জ আসবে না। এখন চলে যায় আমাদের মেন কাজে। এটা হলো পেজ সেটআপে। এই যে পেজ সেটআপ নিচেই পেজ সেটআপে ক্লিক করলে আমার এখানে এটা চলে আসলো। আচ্ছা এখন এই যে অ্যাডজাস্ট টু 100%। আচ্ছা এখানে আমার পেজটা 100%-এ আছে এখন। মানে নর্মালি একটা পেজে সবসময় 100%-এ থাকে, এটা আপনারা জানেন। মানে এই পেজের অরিজিনাল সাইজটা আছে এখন। এখন এখন এখানে আমার দেখাচ্ছে এরিয়া, টেরিটরি, জব স্টেশন, ইনরোল আর নেম অফ এমপ্লয়। তাহলে আমি এই আমি এই পেজটা প্রিন্ট করতে চাচ্ছি একটা পেজেই। তাহলে আমি একটু ব্যাকে চলে যাই, এখানে দেখেন নেম অফ এমপ্লয়ের পরে ডেজিগনেশন টাইপ অ্যান্ড ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা আমার মুছে গেছে, মানে এটা নাই। তাহলে এটা কোথায় গেল? আমি একটু যাই দেখি এদিকে। এই দেখেন আমার এই কোটা কেটে গেছে, এখানে এই যে কেটে গেছে, কেটে যায় এটা 10 নম্বর পেজ থেকে কাউন্ট করছে। তো কেটে যাওয়ার কারণ, আমি যদি এখানে এই যে পেজ ব্রেকে ক্লিক করি, এখানে পেজ ব্রেক, এই যে নিচেই পেজ ব্রেক প্রথম দিন দেখাইছিলাম, নিচের দিকে লক্ষণ পেজ ব্রেক। পেজ ব্রেকে যদি ক্লিক করি তাহলে আমার অ্যাকচুয়াল জিনিসটা দেখাই দিবে। এর মাঝখানে একটা সবুজ দাগ আছে, এই সবুজ দাগটা আমার দেখাচ্ছে আমার প্রথম পেজ এখান থেকে এই পর্যন্ত কাউন্ট করতেছে, আর এই পাশ থেকে এই পেজে কাউন্ট করতেছে। তো আমার তো আসলে এটা হলে এক পেজে আনতে হবে। তো এক পেজে আনতে হলে আমার কিভাবে আনতে হবে? তো সেই সিস্টেমটা আমাকে করে নিতে হবে। তো এখান থেকে আমার ফার্স্ট একটু দেখতে হবে যে আমার পেজ এই যে ইয়াগুলা, যে সেল নাম্বারগুলা, সাইজগুলা ঠিক আছে কিনা। আমি একটু হয়তো ছোট ছোট করে নিলাম, এবার একটু সাইজ ইয়া করে নিলাম। এই এমপ্লয়ের নামটা একটু ছোট করলাম, এটা একটু ছোট করলাম। এখন তারপরেও দুইটা থেকে যাচ্ছে। এখন এই গাদাগাদি করে তো নেওয়া যায় না। যেমন আমার এই যে এখানে কিন্তু পুরো ডেজিগনেশনটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে, পুরো প্রিন্টে আসবে না। তো এটাকে এবার আমার এই সাইড এই দুটাকে আরো আনতে হবে ভিতরে, কারণ আমার মাঝে এখনো এখানে এটা এটা থেকে গেছে। তো এটা কিভাবে আনবো? আমরা ইসে চলে যাই, পেজ ব্রেকে চলে যাই, পেজ সেটআপে চলে যাই। তো পেজ সেটআপে আসার পরে আমরা এখানে পার্সেন্টেজটা একটু কমাই দিব, এখানে 80% করে দিব। 80% ওকে দিয়ে দিলাম। এখন দেখেন আমার এটা সব চলে আসছে। এই যে সিরিয়াল, তারপরে এরিয়া, টেরিটরি, জব স্টেশন, এনরোলমেন্ট, জব ডেজিগনেশন, টাইপ টাইপ পর্যন্ত আসছে। ডেট অফ বার্থটা থেকে গেছে, ডেট অফ বার্থটা একটু ছোট করে দিয়ে চলে আসছে। এটা ছোট করলে অটোমেটিক্যালি চলে আসছো। আচ্ছা এখন এখন মনে করেন আমি ছোট করি নাই, না করে আমি পরের অপশনটা দেখাই। ছোট করলাম না, আমি ওইভাবে রাখবো। আমি ওইটাকে পেজ সেটআপে কিভাবে আনবো, পেজ সেটআপে পেজের মধ্যে কিভাবে আনবো? এখন এইটা তো আমি ইয়াতে করতে চাচ্ছি, ও পোর্ট্রেটই করতে চাচ্ছি, আমি ল্যান্ডস্কেপে নিব না। ল্যান্ডস্কেপে নিলে তো অটোমেটিক্যালি চলে আসবে, কিন্তু পেজগুলো ছোট হয়ে যাবে, আর পেজ লাগবে অনেক বেশি। তো পোর্ট্রেট আমি কিভাবে আনতে পারি? আমি এই যে এখানে মার্জিনে চলে যাব। মার্জিনে যাওয়ার পরে এখানে দেখেন আমার এই যে পেজের এই উপরে একটা খালি জায়গা আছে, ডান পাশে বড় একটা খালি জায়গা, বাম পাশে ছোট্ট একটা খালি জায়গা, নিচে একটা খালি জায়গা। তো এই খালি জায়গাগুলো আমার এখানে ফিক্স করা আছে। যেমন টপে 75.75, লেফটে আছে 70, আর রাইটে আছে 70, বটমে আছে 75। তো আমরা করব কি, আমরা একটু কমাই দেবো এটা। টপের থেকে একটু কমাই দিলাম, 25 দিলাম। লেফটে টোটালি রাখলাম না, রাইটেও টোটালি রাখলাম না, লেফটে অথবা 25 রাখতে পারি, বটমে আমরা 25 দিলাম। এখন ওকে দিয়ে দিলাম। দেখেন আমার অটোমেটিক্যালি এটা মোটামুটি একটা জায়গা নিয়ে নিছে, মোটামুটি একটা জায়গা নিয়ে নিছে। এখন কিন্তু চাইলে আমি একটু জায়গা পাচ্ছি, তাহলে আমি একটু বড় করে নিলাম এটা, আমি একটু জায়গা পাচ্ছি। কারণ এই সাইডে দেখেন জায়গা ছিল, আরো একটু জায়গা আছে। তো আমি করতে পারি কি, এটা একটু মিডিল পর্যায়ে নিব, এটা মিডিল নিয়ে নেবো একটু। তাহলে আমি এই মার্জিনে চলে যায় এটাকে আরেকটু বাড়াই দিব, মানে এদিক থেকে আরেকটু এদিকে সরাই দিব।
এই সাইডটার দিকে সরাই দেবো, তাহলে এই জায়গাটা একটু ফিল আপ হবে, তাহলে পেজের মাঝে পড়লে একটু দেখতে ভালো লাগবে। এটা আরেকটু বাড়াই দিব। আমরা ভিতর থেকে লিখে দিতে পারি, যেমন 40, এটা 40 করতে পারি, এটা হলো 70 রাখতে পারি। উপরে একটু জায়গা থাকলে একটু ভালো দেখাই। এখন দেখেন জিনিসটা কত সুন্দর দেখাচ্ছে। এই উপরে হালকা একটু জায়গা সবসময় রাখলে এটা ভালো দেখা যায়। বাট আমার সব সাইডে মোটামুটি একটা সমান অবস্থানে আছে। তো এখন যদি আমি প্রিন্ট করি, তাহলে এই প্রিন্টটা অনেক সুন্দর দেখাবে। এখন আমার প্রথমে আমি যখন এটা কন্ট্রোল পি দিয়ে আনছিলাম, তখন আমার 20টা পেজ ছিল, এখন আছে 7টা পেজ, 7টা অনলি। তাহলে আমার 7 পেজের মধ্যে আমার 20 পেজটাকে ভেঙে আমি 7 পেজে নিয়ে চলে আসলাম। এখন আমি প্রিন্ট করলে আমার সেটআপটা সুন্দর দেখাবে। এখন আমি যদি নিচের দিকে ঘুরাই, এই যে একটা সবুজ দাগ আছে, তার মানে আমার প্রথম পেজটাই সবুজ দাগে এসে দাঁড়াইছে। এবার আমি এখানে আসলাম আর একটু, এই যে একটা সবুজ দাগ, তার মানে দ্বিতীয় পেজটা এই সবুজ দাগে দাঁড়াইছে। তো পেজ ব্রেক করলে এটা দেখতে সহজ হয়। তো সবুজ দাগটা আমরা ওঠানামা করাইতে পারবো নিজের মতো করে। এখন আমি পেজ সেটআপে যাওয়ার পরে এখান থেকে সরি, এখানে প্রিন্ট এন্ড প্রিভিউতে, সরি, এই প্রিন্ট এন্ড প্রিভিউতে আমরা যখন এখানে আসতেছি, আসার পরে দেখেন যে আমার প্রথমে হেডার আছে, প্রথমটাতে হেডার আছে, পরেরগুলোতে ক্লিক করলে আর হেডার নাই। তার মানে আমার 46 নাম্বার রো থেকে কিন্তু কোনো হেডার নাই, কোনো হেডার শো করবে না, কেননা আমি হেডারটাকে শো করাইনি, আমার হেডারটা শুধু প্রথমেই আছে। এটা প্রিন্টের কাছে কোনো হেডার না, কিন্তু আমার কাছে হেডার, কিন্তু প্রিন্টের কাছে এখনো কিন্তু কোনো হেডার না। তো আমরা এটাকে সব কয়টা পেজের প্রথমে কিভাবে আনবো? সব কয়টা পেজের প্রথমে আমার দরকার, কেননা আমি আজ যদি প্রিন্টটা কেটে আসে, তা প্রথমটাতে আমি বুঝলাম, পরেরটাতে আসলে এটা টেরিটরি না এটা পয়েন্ট, নাকি এটা জব স্টেশন, এটা এনরোলমেন্ট, এটা এমপ্লয়, তার ডেজিগনেশন, এটা আমি কিভাবে বুঝবো? এটাকে আমি বুঝতে হলে আবার সবগুলোর প্রথমে এই হেডারটা আনতে হবে। হেডারটা আনতে গেলে এটার নিয়ম, এই যে পেজ লেআউটে চলে যাইতে হবে। পেজ লেআউটে যাওয়ার পরে এখানে আছে এই যে প্রিন্ট টাইটেল, তো প্রিন্ট টাইটেলে এটা ক্লিক করলাম। করার পরে এখানে দেখাচ্ছে এই যে রো টু কি রিপিট, রোজ টু রিপিট অ্যাট টপ, মানে সবসময় টপে রিপিট করবে, মানে আবার দেখাবে। আর এটা বলছে প্রিন্ট এরিয়া সেট করার জন্য। প্রিন্ট এরিয়া তো আমরা অলরেডি সেট করা ম্যানুয়ালি শিখে গেছি, তো এখান থেকে আমার সেট করার কোনো প্রয়োজনই নাই। তো আমরা এখানে যে ক্লিক করব, এই যে কালো যে অপশনটা আছে, এখানে একটা ক্লিক করব। তো আমি এখানে একটা ক্লিক করলাম, করার পরে আমি এই প্রথম রোটাকে সিলেক্ট করে দিলাম। আমার প্রথম রোটা সবার হেডারে থাকবে সব সময়, যেটা প্রিন্ট বের হোক না কেন তার হেডারে ওইটা থাকবেই। আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমি আবারও এখানে আরেকটা ক্লিক করলাম, এই জায়গাটাতে লক্ষ্য করবেন এই জায়গাটা কিন্তু, হ্যাঁ, এই জায়গাটাতে আরেকবার ক্লিক করলাম। করার পরে এটা কিন্তু আমার নিয়ে এসেছে এখানে। আমি এটা ওকে করে দিলাম। ক্লাস নিচ্ছি। ডিজিটাল মার্কেটিং এর উপরে আমাদের কোর্স এখনো নিয়ে আসা হয়নি, তো ওগুলো আসার দেরি আছে, ওগুলো মনে করেন অনেক লেটে আনবো। আপনি পাওয়ার পয়েন্টের কথাটা বলে দেন, যাতে আমরা ওই ঈদের পর, হ্যাঁ, আমরা দ্রুত পাওয়ার পয়েন্ট নিয়ে আসবো। পাওয়ার পয়েন্টটা নিয়ে আসলে আমি ওনাদের নক করে দিব, গ্রুপে নক করে দেবো, আর যারা অলরেডি পেড মেম্বার আছে তাদের কাছে একটা করে কলও করবে। ঠিক আছে, আচ্ছা, ওকে। আচ্ছা, সরি, আমাদের ওই অ্যাডভান্সের যে টিচার আছে আপনাদের, ইমরান, ও এখন ওনার সাথে পরিচয় হয়নি আপনাদের। আগামীকাল থেকে ইমরানের ক্লাস পাবেন। তো ওর সাথে কথা বলছিলাম, আমার ফ্রেন্ড। আচ্ছা, যাই হোক। তো এখন দেখি আমরা ওখান থেকে কিন্তু সিলেক্ট করে দিছি হেডারটা সিলেক্ট করে দিছি। এখন প্রিন্ট অ্যান্ড প্রিভিউতে চলে গেলাম। এখন আমি ক্লিক করলাম, প্রতিটার প্রথমে কিন্তু হেডার চলে আসছে, প্রতিটার প্রথমে হেডারটা শো করতেছে অটোমেটিক্যালি। দেখেন প্রতিটার প্রথমে হেডার শো করতেছে, তার মানে আমি প্রতিটার প্রথমে হেডারটা শো করাই দিছি, তার মানে আমার এটা প্রয়োজন, তাই আমি এখান থেকে শো করাচ্ছি। এখানে মোটামুটি আমরা যা দেখলাম, এটা আমাদের প্রিন্টের হলো ফুল একটা সেটআপ। তো এটার মাধ্যম দিয়ে আমরা সবগুলা প্রিন্টটাকে আমরা সহজে কাজ করতে পারবো।
সহজে এটা সেটআপের মধ্যে আনে নিতে পারবো, যত বড় ফাইল হোক না কেন মোটামুটি আমাদের একটা আয়ত্তে আমরা নিয়ে আসতে পারবো এটার মাধ্যমে। আর আমরা যদি নর্মাল, এরা নর্মালে থাকে, প্রেস ব্রেকটা প্রিভিউতে না থাকার পর নর্মালে যদি থাকে, যে আমরা চাই যে আমরা ঠিক এতটুকু, আমার এতটুকু প্রিন্ট দরকার, এতটুকু আমার আপনার ডাটা আছে কিন্তু আমার প্রিন্ট দরকার এতটুকু, তাহলে সেই ক্ষেত্রে আপনার তো হোম থেকে আপনি পেজ লেআউটে যাবেন, পেজ লেআউটে যে প্রিন্ট এরিয়া, সেট প্রিন্ট এরিয়া আপনি প্রথমে সিলেক্ট করে নিলেন, নেওয়ার পরে এখানে সেট প্রিন্ট এরিয়া ক্লিক করলেন। এখন দেখেন কন্ট্রোল পি তে যান, এখন দেখেন ওই শুধু অতটুকুই কিন্তু আপনার এখানে আছে, আর আপনার কোনো প্রিন্ট এরিয়া শো করতেছে না, এখানে কিন্তু আর কোনো পেজই নাই, কারণ আপনি প্রিন্টের জন্য ওইটুকুকেই সাজেস্ট করছেন। তো এখান থেকে আপনি যদি আবার ইয়া করে দিতে চান যে ক্লিয়ার প্রিন্ট এরিয়া করে দিলে ওটা ক্লিয়ার হয়ে যাবে, ব্যাস। এখন দেখেন আমার আগের অবস্থায় আছে, আগের অবস্থায়। তো আসলে দেখাইলে দেখানোর কোনো শেষ নাই, দেখাইলে দেখাতে থাকতেই হবে। আপনাদের নিজেদেরও কিছু কাজ করতে করতে আস্তে আস্তে নিজেদেরও শিখে নেওয়া লাগবে অনেক কিছু। তো বেসিক এবং মানে সবচেয়ে বেশি প্রয়োজন যে জায়গাটা, যে জায়গাগুলো কাজ করে আপনারা প্রিন্ট অ্যান্ড প্রিভিউর উপরে কাজ করবেন, টোটালি ইনশাল্লাহ দেখা দিলাম। আশা করি এটাতেই বুঝে যাবেন। আর এরপরে যদি প্রিন্ট অ্যান্ড প্রিভিউ নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে জানাতে পারেন। প্রিন্ট অ্যান্ড প্রিভিউ নিয়ে আমাদের ক্লাস শেষ, এরপরেও আরেকটা টপিকে আমরা যাব। কারো কি কোনো কোশ্চেন আছে? ভাইয়া হেডারটা একটু দেখাবেন। লাস্টেরটা? আচ্ছা, এই যে আমি যে কালারটুকু করছি, মনে করেন আমি এইটুকু আমার প্রিন্ট প্রয়োজন, আমি চাচ্ছি আমার প্রথম 10 জন এমপ্লয় আছে তাদেরকে আমি প্রিন্ট করতে চাচ্ছি, প্রথম 10 জনকে আমি সিলেক্ট করছি। তো প্রথম 10 জন এমপ্লয়কে আমি প্রিন্ট করতে চাচ্ছি, আমি বাদ বাকি প্রিন্ট করব না। তো আমি প্রিন্ট অ্যান্ড প্রিভিউতে আমার সবগুলো ডাটা আছে অটোমেটিক্যালি। তো আমি যদি প্রথম 10 জনকে প্রিন্ট করতে চাই, আমার ফার্স্টে প্রথম 10 জনকে সিলেক্ট করে নিতে হবে। আমি যদি পুরোটা না করে আমি যদি এই পর্যন্ত করতে চাই, ডেজিগনেশন পর্যন্ত, আমি ডেজিগনেশন পর্যন্তই করব। এইটুকু সিলেক্ট করে নিলাম, নিয়ে আমি পেজ লেআউটে গেলাম, প্রিন্ট অ্যান্ড প্রিভিউতে গিয়ে সেট প্রিন্ট এরিয়া সেট করে দিলাম। তাহলে আমার প্রিন্ট এরিয়া সেট হয়ে গেল এইটুক, এই যেটুক সিলেক্ট আছে এটুক সেট হয়ে গেল। এখন কন্ট্রোল পি তে ক্লিক করলে দেখেন ওই অতটুকুই আমার প্রিন্ট এরিয়াতে আছে। আমি যদি প্রিন্ট এরিয়া আবার প্রিন্ট করার পরে যদি ক্লিয়ার করতে চাই, তাহলে জাস্ট আমি এই পেজ লেআউটে যে ক্লিয়ার প্রিন্ট এরিয়া করে দিব। এখন দেখেন আগের অবস্থানে চলে গেছে। ভাই কি এখন ক্লিয়ার? যে কোশ্চেন করছিলেন ভাই কি ক্লিয়ার এখন? আচ্ছা, কথা না বললে আসলে বুঝবো না। হ্যাঁ ভাইয়া, আমার কোশ্চেন ছিল হচ্ছে যে আমাদের যে হেডারটা আছে ওটা প্রত্যেক প্রিন্ট কপিতে যে নিতে চাচ্ছি সেটা আর কি। ও ওইটা না? আচ্ছা আচ্ছা, জি আমি জি। আরেকবার দেখাচ্ছি তাহলে। এইটা আমার প্রতি পেজের প্রিন্টে লাগবে, তাহলে আমি এটাকে কিভাবে আনবো? আমি প্রথমে চলে যাব পেজ লেআউটে, পেজ লেআউটে যাওয়ার পরে এই যে প্রিন্ট টাইটেলসে চলে যাব, প্রিন্ট টাইটেলসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এগুলো কিছুই থাকবে না। তো এই যে ইয়াটা ওপেন হলো, আপনার যে গাইডলাইনটা ওপেন হলো, এখানে আসার পরে আপনি দেখেন যে রোজ টু রিপিট অ্যাট টপ। তো এই রোটাকে রিপিট করে টপে আনবে, এটা বোঝাচ্ছে। রোটাকে মানে এই রোটা আমি যে রোটাকে সিলেক্ট করে দিই না কেন, ওইটা সব সময় সব যে পেজটা প্রিন্ট করবো তার টপে ওইটা অটোমেটিক্যালি চলে আসবে। তো আমি করব কি, এই যে কালো যে জায়গাটা আছে, এই কালো জায়গাটা একটা ক্লিক করব, ক্লিক করে আমি এটাকে সিলেক্ট করে দিব, এই যে এটাকে সিলেক্ট করে দিব। তাহলে আমার প্রথম রোটা সিলেক্ট হয়ে গেল, এই যে এখান দেখেন সিলেক্ট হয়ে গেল। এবার আমি এখানে ওকে করে দিলাম, এই যে এবার আমি এখানে ওকে করে দিলাম। এখন যদি আমি কন্ট্রোল পি দিই, তাহলে আমার প্রতিটাতে ওই যে হেডারে থেকে গেছে, দেখেন এখন হেডারে আমি যেটা যে পেজে যাচ্ছি সেই পেজের হেডারে শো করতেছে। অ্যাকচুয়ালি কোনো জায়গায় হেডারে নাই, কিন্তু আমি প্রতিটা হেডারে শো করাই দিছি। ভাই কি বুঝতে পারছেন এখন? জি ভাই, বুঝতে পারছি, ধন্যবাদ। ওকে, এখন আমরা ফিল্টারিং নিয়ে কাজ দেখছিলাম গতদিন। তো ফিল্টারিং না আরো কিছু কাজ দেখব, কিভাবে ফিল্টার করতে হয়, কিভাবে ক্লিয়ার করতে হয়। আমরা যদি দেখি যে আমাদের এখানে যতগুলো আছে, এখানে কতগুলো এরিয়া আছে যদি দেখতে চাই, তাহলে এখানে ক্লিক করলে দেখেন শুধু যশোর এরিয়া আছে আমার দেখাই দিচ্ছে। আমি সহজে দেখতে পাচ্ছি আমার এখানে শুধু যশোর এরিয়া আছে। আমি যদি কয়েকটা জায়গায় লিখি যে খুলনা, খুলনা লিখি, সরি, কয়েকটা খুলনা লিখলাম, কয়েকটা ঢাকা লিখলাম, তারপরে কয়েকটা নড়াইল লিখলাম,
আচ্ছা এইভাবে দিলাম। এখন ক্লিক করেন, দেখেন ঢাকা, যশোর, খুলনা, নড়াইল কয়েকটা দেখাচ্ছে। আমি যেটাকে সিলেক্ট করব, এখানে সিলেক্ট অলে আছে, আমি অল সিলেক্টটাকে উঠাই দিলাম। এখানে ক্লিক করলে সবকটা সিলেক্ট উঠে যাবে। আমি শুধু ঢাকাটাকে সিলেক্ট করতে চাচ্ছি, আমি ঢাকাটাকে সিলেক্ট করলাম, করে ওকে দিয়ে দিলাম। ওকে। তাহলে দেখেন এখন ঢাকার মধ্যে আমার কোন টেরিটরি আছে, তার এমপ্লয়ীদের কি পরিমাণ মানে কি ডাটাবেজ আছে, সেটা শুধু ঢাকারটা দেখতে পাচ্ছি। তো আমার এটা কিন্তু এখানে দেখাচ্ছে যে আমার প্রিন্ট অবস্থায় আছে, আমার ফিল্টার অবস্থায় আছে। এই যে এখানে দেখেন ফিল্টার অবস্থায় আছে, এটা একটা চিহ্নতে দেখা দিচ্ছে। তো আমি এখানে যদি ক্লিক করি, আমি যদি আবারও এই যে ক্লিয়ার ফিল্টার ফ্রম এরিয়া ক্লিয়ার করে দিই, তাহলে আবার আগের অবস্থানে চলে যাবে। আর যদি ক্লিয়ার না করি, ক্লিয়ার না করে যদি আমি চাই আমি এর সাথে যশোরটা একটু দেখবো, আমি দুইটা দেখবো, ঢাকা দেখবো, যশোর দেখবো, বা ঢাকা দেখবো আর খুলনা দেখবো। খুলনা দেখি, ঢাকার খুলনা, তাই ঢাকা আর খুলনাকে টিক দিলাম। আহ এই ওকে দিয়ে দিলাম। তার মানে আমার ওইগুলো হাইড থাকলো, ঢাকার খুলনা যে ডাটাবেস সেগুলো আসতেছে এখানে। আমি আবারও যদি দেখি নড়াইলটাকে অ্যাড করতে চাই, নড়াইলে টিক দিয়ে দিলাম। এখন এই যে খুলনা, ঢাকা, এই যে নড়াইল চলে আসলো। আচ্ছা, এখন দেখি, তো এটাকে আমরা এখান থেকে ম্যানুয়ালি করতে পারবো, চেঞ্জ করে নিতে পারবো। আমরা যেটা দেখতে চাই বা যেটা আনতে চাই ফিল্টারিং এ, সেটা এখান থেকে ফিল্টার করতে পারবো। তো আমাদের যদি কখনো ব্ল্যাঙ্ক থাকে, যেমন এই ডাটাগুলো যদি ব্ল্যাঙ্ক থাকে, এরকম ব্ল্যাঙ্ক থাকে মাঝে মাঝে, তো আমরা যদি দেখতে চাই যে আমাদের ডাটা, মনে করেন অনেক ডাটা আছে, এর মধ্যে কোনোটা ব্ল্যাঙ্ক আছে কিনা আপনার খুঁজে বের করতে হবে। দেখেন অনেক ডাটা আছে, এইভাবে এইভাবে তো দেখতে গেলে আপনার অনেক সময়ের ব্যাপার এইভাবে। তো আপনি কি করবেন, আপনি এখানে একটা ক্লিক করে সবগুলা সিলেক্ট উঠাই দেবেন, এই যে ব্ল্যাঙ্কে ক্লিক করবেন, ব্ল্যাঙ্কস ব্ল্যাঙ্কসে করে ওকে। যেগুলো ব্ল্যাঙ্কস আছে সেগুলো দিয়ে দিবেন। এবার দেখেন যে এই টেরিটরিগুলো কোন এরিয়ার আন্ডারে আছে, মনে করেন যশোর এরিয়ার আন্ডারে আছে, তাহলে আমি এটাকে যশোর দিয়ে দিলাম, বা আমি টাইপ করে লিখে দিলাম এখানে, দিয়ে ফিল্টারটা উঠাই দিলাম। তার মানে আমার ব্ল্যাঙ্কসটা এখন আর নাই, দেখেন বা কোনো ব্ল্যাঙ্কস নাই, যে ব্ল্যাঙ্কটা ছিল ব্ল্যাঙ্কটা অটোমেটিক্যালি উঠে গেছে। এখন দেখি যে আমাদের এরিয়া, এখান থেকে যদি আমরা যশোরটাকে সিলেক্ট করি, যশোরটাকে সিলেক্ট করলাম, যশোর এরিয়ার মধ্যে কতগুলো টেরিটরি আছে, ক্লিক করলাম। ক্লিক করে দেখেন অনেকগুলো টেরিটরি, চৌগাছা, দর্শনা, যশোর, কোটচাঁদপুর, মাগুরা, মহেশপুর, নড়াইল, নাভারণ, নোয়াপাড়া, অনেকগুলো 9টা টেরিটরি এখানে আছে। তো আমি মনে করেন যে আমি জব করি যশোর টেরিটরিতে, আমি চাচ্ছি আমি যশোরটাকে দেখবো, সরি আমি যশোর না, আমি অন্যটাতে বোঝাই তাহলে ভালো হবে, যেহেতু যশোর এরিয়াটাকে ফিল্টার করা হয়েছে। তো আমি মনে করেন আমি জব করি কোটচাঁদপুরে, তা আমি কোটচাঁদপুরের ডাটাবেসটা আমি দেখতে চাচ্ছি, তাহলে আমি সিলেক্ট অলটাকে উঠাই দিলাম, দিয়ে কোটচাঁদপুরের ডাটাবেসটাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে ওকে দিয়ে দিলাম। তার মানে আমার ফিল্টারিং প্রথমে যশোর এরিয়া ফিল্টার হলো, তারপরে কোটচাঁদপুর ফিল্টার হলো। এখন দেখেন জব স্টেশন, ওখানে আমি দেখতে চাচ্ছি ওর মধ্যে জব স্টেশন দুইটা, মানে পয়েন্ট হলো দুইটা কোটচাঁদপুরে, একটা হলো কোটচাঁদপুর পয়েন্ট, একটা কালীগঞ্জ 3। তাহলে আমি কালীগঞ্জ 3টাকে দেখতে চাচ্ছি, কালীগঞ্জ 3টাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে রেখে দিলাম। এখন মনে করেন যে আমি চাচ্ছি যে একটা নির্দিষ্ট একটা এমপ্লয়িরে দেখতে, মনে করেন যে আমি চাচ্ছি এই হেলাল উদ্দিনকে দেখতে, হেলাল নামে আরেকটা দেখি, এই তুহিন আলী, মনে করেন এই তুহিন আলীকে আমি দেখতে চাচ্ছি, শুধু আমি তুহিন আলীকে টিক দিয়ে দিলাম, অনলি তুহিন আলীর ডাটা চলে আসলো। তার মানে আমার ফিল্টার হয়ে 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 আমি একটা ডাটায় চলে আসলাম। মানে আমি সহজে একটা জিনিসটাকে বের করতে আমার ফিল্টারটা ব্যবহার করা লাগবে এখানে, আমি তাহলে সহজে একটা জিনিস বের করে নিতে পারবো। তো আমি এই টুইনাকে ক্লিয়ার করে দিলাম, এটাকে ক্লিয়ার করে দিলাম, এটাকে ক্লিয়ার করে দিলাম, এটা ক্লিয়ার করে দিলাম, আমার আবার পুরো ডাটাবেসটা আছে, কিন্তু আমার হাইট হাইট থেকে থেকে অবস্থা আমার সামনে শো করাইলো ওইটা। এখন আর এক, এই যে প্রিন্টটা দেখালাম আপনাদের, আপনি যদি চান যে আপনি এখান থেকে শুধু দর্শনা টেরিটরি প্রিন্ট করবেন, আমি কোটচাঁদপুর বললাম, কোটচাঁদপুর বলি, কোটচাঁদপুরটা প্রিন্ট করবো। এবার দেখেন কোটচাঁদপুর টেরিটরিটা আমি নিয়ে নিলাম এখানে। আমার প্রিন্টের পেজ ছিল 7টা, মনে রাখবেন, এখন মনে আছে আপনাদের হয়। এখন আমি দিই, এখন প্রিন্টে পেজ চলে আসছে একটা, তার মানে কোটচাঁদপুরের যে টেরিটরি আছে তার যে ডাটাবেস আছে, এই ডাটাবেস আমার একটা পেজের মধ্যে চলে আসছে, এই পুরো ডাটাবেসটা আমার একটা পেজে চলে আসছে। আমি যদি এখানে দুটো টেরিটরি অ্যাড করি, অ্যাড করলাম, চৌগাছা অ্যাড করলাম, নাভারণ অ্যাড করলাম, এখন দেখেন 3টা টেরিটরি প্রিন্ট করব আমি, এখন আমার 3টা পেজে চলে আসছে, 3টা পেজে। আমার যে টেরিটরি ওয়াইজ আলাদা আসছে তা না, আমার ওই ডাটাবেস গুলা ও নিজের মতো করে প্রিন্ট নিয়ে এনেছে, মানে আমি যে সাইজে রাখছিলাম ওই সাইজ অনুযায়ী ও নিজে প্রিন্ট নিয়ে এনেছে, নিয়ে আমাকে ওই 3টা পেজের মধ্যে প্রিন্ট দিয়ে দিচ্ছে।
তো ফিল্টার যতই দেখাবো ততই ইয়া লাগবে, মানে শিখতে থাকবেন, তবে এটা আপনাদের কাজের মাঝে মাঝে সব থেকে বেশি শিখে নিতে হবে। তো ফিল্টারের মূল কাজটা এখানে শর্টিং এর কাজ ছিল। কালার ফিল্টারটা আমি কতদিন দেখাইছিলাম, যদি কোনো কালার ফিল্টার করা লাগে তাহলে আপনারা এইভাবে যদি কালার করা থাকে, এগুলো কালার করা থাকে এইভাবে, তাহলে আপনার কোন এই হলুদ যে কালারগুলো আছে এগুলো যদি আপনি আনতে চান, ফিল্টার বাই কালার, কালারে ক্লিক করলেন, কালার, শুধু কালারই ফিল্টার হয়ে গেল এখানে। দেখেন সব আছে। যদি আপনি এখানে ফিল্টার বাই শর্ট করতেন তাহলে হলুদ গুলো চলে যেত উপরে, আর এগুলো নিচে, আপনার ডাটাবেস গুলো উল্টো পাল্টা হয়ে যেত। এখন কোনো কারণে, মনে করেন কোনো কারণে আমার এখান থেকে শর্ট করা লাগবে নামগুলা, নামগুলো শর্ট করা লাগবে, মানে এ টু জেড, এ থেকে জেড পর্যন্ত নেওয়া লাগবে, মানে এ যারা আছে তারা প্রথমে আর জেড এ যারা আছে তারা শেষে যাবে। আমার এটা প্রয়োজন, কোনো কারণে আমার এটা প্রয়োজন। তাহলে আমি ডাটাবেসটাকে পূর্বের অবস্থানে কিভাবে নিব? যদি শর্ট করা হয় সেই ডাটাবেসটাকে পূর্বের অবস্থানে নিয়ে একটা ছোট আপ, যদি এক্সেল ফাইলটা কেটে দেওয়া হয়, বা এই যে এখানে রিডু করার অপশন যদি না থাকে, আনডু করার অপশন যদি না থাকে, তাহলে আপনার ডাটাবেসটা আপনি কখনো ব্যাক আনতে পারবেন না। তা ব্যাক আনতে গেলে আপনার সবসময় যখন ডাটাবেসে কাজ করবেন তখন আপনাকে একটা সিরিয়াল করে রাখতে হবে বাম পাশে, বাম পাশে একটা সিরিয়ালের ঘর করে রাখতে হবে। মানে আপনার ডাটাবেসে আপনি যদি যেই পাঠাক না কেন, আপনার যদি ওই শর্ট করা লাগে কখনো, বা শর্ট বাই ফিল্টার করা লাগে, শর্ট বাই ফিল্টারও করা লাগে, তাহলে আপনার একটা সিরিয়াল করে নিয়ে সেটারে ফিল্টারের আওতাভুক্ত করে দেবেন। দেখা গেল আপনার প্রথমে ফিল্টার করা আছে এইগুলা, এইগুলা ফিল্টার করা আছে, শর্টটা এই সিরিয়ালটা ফিল্টার করা নাই, তাইলে কিন্তু অবস্থা খারাপ আছে, ওই ফিল্টারের মধ্যে কিন্তু পড়া লাগবে। তার মানে আমার ওইগুলাকে কেটে দিয়ে নতুন করে আবার এই ফিল্টারটাকে করে নেওয়া লাগবে। তার আমার যে কয়টা হলো ফিল্টারের মধ্যে থাকবে সেই কয়টা চেঞ্জ হবে। এখন দেখেন আমি এখানে এ টু জেড করে দিব, এ টু জেড এ ক্লিক করলাম। দেখেন এই এ টু জেড থেকে আমার এটা কাউন্ট করা শুরু করছে, ঠিক আছে? দেখেন এ টু জেড থেকে আমার এটা কাউন্ট করা শুরু করে, এই পিটা কাউন্ট করছে কারণ এটার প্রথমে স্পেস আছে। আমি স্পেসটাকে যদি ডিলিট করে দিই তাহলে এটা এ টু জেড করলে, এখন দেখেন স্পেস আছে বিধায় সর্বপ্রথম ওইটা নেছে, তারপরে এ নেছে। আচ্ছা, এখন এখন এ বি সি ডি এইভাবে আসছে। তো এখন দেখেন আমার ডাটাবেসটা কিন্তু উল্টে পাল্টে গেছে, এখান থেকে এই উল্টে পাল্টে গেছে, কারণ সিরিয়াল দেখলে বুঝতে পারতেছি 72 নম্বর প্রথমে আসছে, তারপরে 307 আসছে, এভাবে। তো আমার যে কাজগুলো করার প্রয়োজন, আমি মনে করেন আমি কাজগুলো সব শেষ করে ফেলছি, এখন আমার ডাটাবেসটা পূর্বের অবস্থানে নিয়ে লাগবে। সেটা কিভাবে নিব? আমি এখানে সিরিয়ালে গিয়ে এই যে শর্ট স্মলার টু লার্জ, মানে আমার 1 এর থেকে আমি 1000 করব, ক্লিক করলাম, এবার 1 এর থেকে এবার চলে আসবে। এবার দেখেন এই প্রথমে আমার যে ডাটা ছিল সেই ডাটা প্রথমে চলে আসছে, তার মানে আমার এই সিরিয়াল অনুযায়ী আবার ডাটা চলে আসছে। আমি এ টু জেড দিয়ে ডাটাগুলো কাজ শেষ করে নিলাম, সিরিয়াল করে নিয়ে আবার ডাটাটাকে পূর্বের অবস্থানে নিয়ে চলে আসলাম। এখন একটু চিন্তা করে দেখেন, এই কাজটা যদি আপনি ম্যানুয়ালি করতে যাইতেন, এখানে ডাটাবেস আছে মোট 447টা। তো 447টারে আপনি সাজাইতে হবে আপনার ওই যে এ বি সি ডি দিয়ে সাজাইতে হবে, তার মানে পুরো কান্নাকাটি ছাড়া কোনো উপায় নাই, মানে 2 4 5 ঘন্টার কাজ। আবার এই কাজটা করার পরে আবারও সেটা সিরিয়াল ওয়াইজ সাজাইতে হয়, তাহলে ওইটা আবার সিরিয়াল ওয়াইজ নিয়ে আসা লাগে। ফিল্টারে যদি ব্যবহার না করেন তাহলে অবস্থা খারাপ আছে। আচ্ছা, তো আমাদের মোটামুটি ক্লাসের শেষ পর্যায়ে ফিল্টারের আরো কিছু কাজ আছে, তো আমাদের অ্যাডভান্সের মধ্যে আমরা ফিল্টার নিয়ে আরেকটা বিস্তারিত একটা ক্লাস রাখবো, তো সেটার মধ্যে আরো কিছু দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্ত শেষ করে দিচ্ছি, আর আগামীকাল থেকে অ্যাডভান্স ক্লাস নেওয়া হবে। ক্লাস নেবে হলো ইমরান ভাই। আসলে আমি সাধারণত ক্লাসগুলো নিই না, ক্লাস ছিল আরেকজনের, প্রতিষ্ঠানটাই মূলত আমার। তো আমার কিছু টিচার নিয়োগ করা আছে এখানে, তারাই ক্লাস নেয়। তো সে হলো আসলে একটা অসুস্থ থাকার কারণে এই ব্যাচটা আমাকে শুরু করা লাগছে, যে কারণে আপনাদের এই বেসিকটা আমি নিয়ে দিলাম। তো অ্যাডভান্স নেওয়ার মতো সুযোগ আমার আসলে হচ্ছে না, আমার সময়টা অনেক কম। এক হলো জব করি, পাশাপাশি ফ্রিল্যান্সিং করা হয়, তারপরে একটা প্রতিষ্ঠান চালানো লাগে। তো মোটামুটি অনেক ব্যস্ত থাকা পড়ে সারাদিন।
যে কারণে ক্লাসটা নেওয়ার সুযোগটা আসলে হয়ে ওঠে না। তো আগামীকাল থেকে আপনারা অ্যাডভান্সের ক্লাস পাচ্ছেন। অ্যাডভান্সের ক্লাস শুরু হতে যাচ্ছে আপনাদের। আর আপনাদের সাথে আরো একটা নতুন ব্যাচ থাকবে অ্যাডভান্সের। আমি সেই ব্যাচটাকে দেখাই দিই, যেহেতু আপনারা এখানে আসছেন অলরেডি। আপনারা তো সম্ভবত 21 জন বেসিকের এই টিমে। এমএস এক্সেল অ্যাডভান্স ব্যাচ 7 যেটা আছে, এই অ্যাডভান্স ব্যাচ 7 এ এখানে ইয়া সংখ্যা থাকতে পারে, স্টুডেন্ট সংখ্যা থাকতে পারে আপনার ওই তো 60 জন মতো থাকতে পারে। আরো কিছু অ্যাড হবে আগামীকাল, হয়তো 70-80 জনে থাকবে। তো মোটামুটি আপনারা সহ প্রায় 100 জন স্টুডেন্ট থাকবে অ্যাডভান্সে। তো অ্যাডভান্সের ক্লাসগুলো আশা করি মনোযোগ দিয়ে ওখান থেকে করবেন আর রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকবেন। কারণ অ্যাডভান্স ফর্মুলা যখন দেখবেন আপনাদের ক্লাসগুলো আসলে প্র্যাকটিস যদি না করেন তা পরবর্তীতে মনে রাখাটা কষ্ট হয়ে যাবে। আর ফর্মুলার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যে যখনই ফর্মুলা গুলো দেখবেন তখনই ফর্মুলাগুলো কিভাবে আসতেছে, কোন ওয়েতে করা হচ্ছে এটা দেখবেন। আর ফর্মুলাগুলো মুখস্থ রাখার কোনো জিনিস না, ফর্মুলাগুলো চিন্তা ভাবনা থেকে আসে। এটা সম্পূর্ণই আপনার চিন্তা ভাবনা থেকে আসবে। আপনি যদি সেটা মুখস্থ করে রাখেন যে আমার এরপরে এটা করলে এরপরে এটা করতে হবে, এরপরে এটা করতে হবে, তো এই এই ধরনের মুখস্থ রাখলে আপনারা সেটা বেশি দিন মনে রাখতে পারবেন না। তো প্রতিটা ক্লাসের পরে, অ্যাডভান্স ক্লাসের পরে আপনারা অবশ্যই প্র্যাকটিসের মধ্যে থাকবেন, তাহলে আপনাদের পরবর্তী ক্লাসগুলো ইয়া করতে খুব সহজ হবে। তো আর আমাদের আজকের ক্লাস নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা ইয়া করতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন।